রাজনীতির মাঠে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে ২০২৬ সালের রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি নাকি এপ্রিলে হবে সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নন। তবে ওই বৈঠকের মধ্য দিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে নির্বাচনের সময় নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ঘুচেছে বলে ধারণা করা হয়। যদিও ছাত্র জনতা চায় নির্বাচনের আগে বিচার, সংস্কার ও জুলাই সনদ নিশ্চিত করতে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট কল্পনা। আর এটি কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবে মাহমুদ রাকিব। আমি আজকে একটু আশরাফ ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। সবচেয়ে যে বিষয়টি সমস্যা ছিল যে নির্বাচনের একটি সুস্পষ্ট রোড ম্যাপ, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো বারবারই সরকারকে বলে আসছিল, সে তার একটি সুরাহা হয়েছে, মোটামুটি পর্যায়ে সেটি মিটেছে। কিন্তু ছাত্র জনতা এখন বলছে, আগেও বলছিল যে তারা আগে বিচার চায়, সংস্কার চায়। আজকে ইনকিলাব মঞ্চ বলেছে ২৫ জুনের মধ্যে তারা জুলাই সনদ ঘোষণা দেখতে চায়। তাহলে কি মানে সংকটটি কাটলো নাকি কাটলো না? দেখুন, আমাদের ইস্যু তো অনেকগুলো ছিল বা এখনো আছে। একটি হচ্ছে বিচার, একটি হচ্ছে সংস্কার, নির্বাচন, এমনকি জুলাই সনদ। কাজেই আমার মনে হয় যে ভালোর দিক যেটি হয়েছে যে নির্বাচনের মতো একটি দিনক্ষণের ব্যাপার মোটামুটি ফেব্রুয়ারি মাসে হবে এমনটি সিদ্ধান্ত হলো বা যৌথ বিবৃতির ভেতর দিয়ে আমরা জানতে পারলাম। এখন অন্য যে দাবিগুলো আছে, যেমন বিচারের দাবি বা সংস্কার কতটুকু হবে অথবা জুলাই সনদে কি থাকবে কি থাকবে না, সেগুলো কিন্তু জোরালোভাবে উঠে আসবে, এটি স্বাভাবিক। এবং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আবার ঐক্যমত্য তৈরি হওয়া উচিত। বিশেষ করে আমি জুলাই সনদের কথা বলবো। আমরা ৯০ সালে যেই ভুলটি করেছিলাম সেটি হচ্ছে যে এটি লিখিত পরিত ছিল না, স্বাক্ষরিত ছিল না, এমনকি আমরা জবাবদিহিতার আওতায় দলগুলোকে আনতে ব্যর্থ হয়েছিলাম। অতএব জুলাই সনদে এবার প্রকৃষ্টভাবে থাকতে হবে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা কী ছিল, আমাদের প্রতিশ্রুতি কী, এবং আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই। এই জিনিসটি আমার মনে হয় যে এমনভাবে তৈরি করতে হবে, গত বছরের জুলাইতে করলে আপনি যেভাবে করতেন, যেই তড়িৎ গতিতে করতেন এবং নিজেদের রাজনৈতিক বিভিন্ন দিবস অথবা মানে উচ্চমাপের বিষয়গুলোকে পাশ কাটিয়ে করতেন, সবার ভিতরে ঐক্যমত্য হওয়ার একটা জোরালো চেষ্টা থাকতো। আমার মনে হয় সেইভাবেই জুলাই সনদটাকে দেখতে হবে। এখন এটির একটি দিনক্ষণ আবার যে ঘোষণা করার জন্য আপনি ছাত্র জনতা বলতে হয়তো এনসিপির কথা বলছেন, ইনকিলাব মঞ্চ বলছিলেন, আমারও মনে হয় একটি দিনক্ষণ ঠিক করাও জরুরি। নাহলে যেটা হয় যে এটা আপনার ওপেন এন্ডেড হয়ে যায়, এটি ঠিক বোঝা যাবে না কখন হবে, কারণ একটির সাথে আরেকটি কিন্তু যোগসূত্র রয়েছে। ভালো দিক যেটি হলো, ধরেন ফেব্রুয়ারিতে যদি সবাই নির্বাচনের জন্য একমত হয়ে থাকে, এখন নির্বাচন কমিশনে সেই বার্তাটি পৌঁছে যাওয়া দরকার এবং দলগুলো যেন প্রস্তুত হতে পারে সে ব্যাপারে তাদেরকে আগাম দিন তারিখ জানিয়ে দেওয়া জরুরি, দেশবাসীকেও জানানো জরুরি। আমি আবার আসবো ব্যারিস্টার রুমিন ফারহানা, একটু আপনার কাছে জানতে চাই। আশরাফ ভাই বলছিলেন যে দিনক্ষণ জানিয়ে দেওয়া জরুরি নির্বাচনের মতো জুলাই সনদ নিয়েও। আমার আপনার কাছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়া একটি বড় ব্যাপার, সেখানে অনেকেই বলে আসছিল যে বিএনপি সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না ভোটের তারিখ না দেওয়ার কারণে। তা সেটির সমাধান হয়ে গেছে, আমরা সেই সোশ্যাল মিডিয়ার কথাটা সত্য ধরে নিলাম আলোচনার স্বার্থে। তো এখন যে বাকি বিষয়গুলো রয়েছে, বিচার, সংস্কার, জুলাই সনদ, এ নিয়ে আপনারা জোরালো দাবি তুলবেন কিনা নির্বাচনের রোডম্যাপের মতো? দেখুন, আমাদের সংস্কার এবং বিচারের কথা যদি বলতে হয়, সংস্কার এমন একটা সময় বিএনপির তরফ থেকে বলা হয়েছে যেই সময় বাংলাদেশে এই শব্দটি কেউ উচ্চারণ করেনি। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে রাষ্ট্র মেরামতের একটা কাঠামো তিনি ঘোষণা করেছেন। পরবর্তীতে ২৭ দফা হয়েছে, অন্যান্য দলের সঙ্গে মিলে ৩১ দফা আমরা দিয়েছি। ২০২২ সালে তখনও কিন্তু শেখ হাসিনা মহাপরাক্রমে ক্ষমতায় আছে এবং
অন্তত সেই সময় যে প্রশ্নগুলো আমাদের খুব রেগুলার ফেস করতে হতো যে এখন বিএনপি কি করবে, সেই সময়ই কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। এবং আপনি যদি সেই সময় 31 দফায় যা যা বলা হয়েছে সেটার সাথে আজকে যে দাবিগুলো উঠছে সেগুলো একটা তুলনামূলক চিত্র করেন, আপনি দেখবেন যে খুব বেশি অমিল আছে যে তেমন নয়। 70 to 75% মোটামুটি একই কথা বলা আছে, হয়তো ভাষাটা একটু এভাবে বলা হচ্ছে, হয়তো আমরা ভাষাটা একটু ওইভাবে বলেছি, বাট মোরালেস একই কথা বলা হয়েছে। সো বাংলাদেশে যতগুলো বড় বড় সংস্কার, সেটা আপনি পার্লামেন্টারি সিস্টেম বলেন, সেটা আপনি মাল্টি পার্টি ডেমোক্রেসি বলেন, সেটা আপনি জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স বলেন, সেটা আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলেন, এই সকল সংস্কার, বড় বড় সংস্কার, এগুলো কিন্তু বিএনপির সময়। না, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন, সেটি একটি আপনি গতানুগতিক কথা বলছেন। আমি বলছি 5 আগস্টের পরের হিসাব আর আপনার সেই 2022-23 হিসাব কিন্তু এক না। আমি এখনকার কথা বলছি, যেহেতু একটা নির্বাচনের রোডম্যাপ হয়েছে, এখন আপনারা বিচার সংস্কারের এই যে 5 আগস্ট পরবর্তী যে বিচারের কথা উঠছে, সেগুলোতে আপনারা জোরালো ভূমিকা রাখবেন কিনা, সেই দাবিগুলো? নিশ্চিতভাবেই রাখবো। আমি পুরনো প্রেক্ষাপট এ কারণেই টেনেছি যে এই দাবিগুলো বিএনপির দাবি। সো বিএনপির দাবি বিএনপি করবে না এটা আপনার কেন মনে হচ্ছে? দাবিগুলো তো বিএনপির, দাবিগুলো তো বিএনপি প্রথম উত্থাপন করেছে। সো ডেফিনেটলি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি করবে, এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় না আসে, আমি তর্কের খাতিরে বলছি, যারাই আসবে তাদের উপর ডেফিনেটলি এই চাপটা আসবে। আর বিচারের কথা যদি আপনি বলেন, বাংলাদেশে বিচার খুব অল্প সময়ে হয়ে গেছে এমন নজির কখনো পাওয়া যায় নাই। বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কারণ একটা কথা তো বলাই হয় যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। জাস্টিস মানে যত আপনি দ্রুত করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন, বলা হয় যে জাস্টিস খুব ভালোভাবে সেটা স্টাবলিশ করা যায় না। আর যেহেতু একটা বিচার প্রক্রিয়া অনেকগুলো ধাপ আছে, আপনার নিম্ন আদালত আছে, মামলা দায়েরের পর থেকে আমি বলছি, নিম্ন আদালত আছে, হাইকোর্ট আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, রিভিউ আছে, ইটস আ লং প্রসেস। সো এই প্রসেসটা আপনি 2 মাসে 5 মাসে করে ফেলতে পারবেন, এটা ভাবাটা খুব মানে সঙ্গত হবে না। জি, শফিকুল ইসলাম মাসুদ, আমরা আপনাদের দেখেছি আপনাদের যে একজন শীর্ষ নেতা জেলে ছিলেন, তার মুক্তির দাবিতে আপনারা অনেক সরব ছিলেন। নির্বাচন নিয়েও আপনারা নানান কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন, আপনারা ফেব্রুয়ারি কথা বলেছেন, কখনো বলেছেন এপ্রিল, তার একটি সমাধান হয়েছে, আপনাদের দাবির সঙ্গে মোটামুটি মিল রেখাই হয়েছে, আমরা যতদূর দেখেছি গণমাধ্যমে বিভিন্ন সময় আপনাদের বক্তব্য। কিন্তু এই বিচার সংস্কার নিয়ে আপনারা খুব বেশি সরব আমরা দেখি না, কিন্তু মানুষ তো এটি চায়, কারণ জুলাই আগস্টে কী হয়েছে এটি আপনারা জানেন। সেটি নিয়ে আমরা কি সরব দেখবো কিনা, যেহেতু একটি রোডম্যাপ পেয়েছেন নির্বাচনের? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ থেকে যারা শুনছেন, শ্রোতা দর্শক এবং পরবর্তীতে যারা শুনবেন, তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে এটা বলে নিই যে সংস্কার বাংলাদেশ জামাত ইসলামীর 4 দফা মূল কর্মসূচি। আমাদের এই 4 দফা কর্মসূচির এটা একটা কাজ। আমাদের 1 দফা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার, একটা হলো রাষ্ট্রীয় সংশোধন। সুতরাং জামাত ইসলামীর সংস্কারের কাজটা কিন্তু হঠাৎ আজকে নতুন করে না। আপনিও কিন্তু পুরনো কথাটাই বলছেন। আমরা বলছিলাম কিন্তু এটা বলছি যে এটা জামাত ইসলামের একটা নিয়মিত কাজের অংশ। মানে এটা এই বছরে আমরা বলেছি, আগে বলেছি, পরে বলেছি, ব্যাপারটা তা না। আমি বলছি যে জামাত ইসলামী ইটস এ অর্গানাইজেশনাল ওয়ার্ক এবং 4টা মৌলিক কাজের এটা একটা কাজ। সুতরাং জামাত ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। মানে আপনি 4 দফা মূল কর্মসূচি বাইরে যাবেন কী করে? একটা একদম আমাদের একজন সাপোর্টার পর্যন্ত এটার সাথে রিলেটেড। আমরা বলি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই 4টা সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাত ইসলামী তার নিবন্ধন, প্রতীক এবং আমাদের এই মজলুম জননেতা প্রায় 14 বছরের কাছাকাছি জেলখানায় থাকার পরেও আমরা একটা মিছিলও করি নাই। কিন্তু আমরা আমাদের এই বিচার সংস্কার এবং জুলাই সনদের প্রশ্নে আমরা বহুবার আমাদের বক্তব্যের মাধ্যমে, এমনকি তো আমাদের এটা বলা হয় যে জামাত ইসলামী নির্বাচন চায় না, জামাত বিচার চায়। জামাতের ব্যাপার এই কথা এখন বলা হচ্ছে যে আপনারা আসলে নির্বাচন ডিলে করার জন্য বিচার চাচ্ছেন, আপনারা নির্বাচন ডিলে করার জন্য নির্বাচনে ভালো করতে পারবেন না, সেই জন্য আপনারা জুলাই সনদ নিয়ে বেশি সময় ক্ষেপণ করছেন, আপনারা নির্বাচনে ভালো করতে পারবেন না, সেই জন্য আপনারা সংস্কারের ব্যাপারটা বেশি তুলছেন। এই কোশ্চেন কিন্তু এখন মাঠে কেউ কেউ আমাদের ব্যাপারে চালাচ্ছে। তার অর্থ হলো জামাত ইসলামী এই ব্যাপারে সবচেয়ে সরব বলে আমি মনে করি, এবং জনগণের পারসেপশন জনগণ বুঝবে, জনগণের কাছে এটা ভার ছেড়ে দিলাম। তৃতীয় হচ্ছে, দেখেন যে আজকে
আমি বিচারের কথা বলি, সংস্কারের কথা বলি, জুলাই সনদের প্রশ্নটা তো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় যেই রাতে, সেদিনই কিন্তু বলা ছিল 1 মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। এটা তো সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং সেই দায়িত্বের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমরা রাজনৈতিক দল যারা আছি, যেই পরিমাণে নির্বাচনের তারিখ নিয়ে আমরা তৎপর, ঠিক আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে, এখন উপস্থাপক থেকে আপনি একটু মাইন্ড সেট আপে সরে যান, আপনি কি পর্যবেক্ষণ এটা বলবেন যে রাজনৈতিক দলগুলো যতটা না নির্বাচনের জন্য তৎপর, ততটা কি বিচারের জন্য তৎপর, ততটা কি সংস্কারের জন্য তৎপর, ততটা কি জুলাই সনদের জন্য আমরা কথা বলছি? অথচ এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য, নির্বাচনটাকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং বিগত দিনের যে রাজনীতির অপসংস্কৃতি, তার প্রত্যেকটা সিমটম তো এখন আমাদের সামনে। সেরকম একটা সময় আমরা নির্বাচন নিয়ে তৎপর হচ্ছি, অথচ বিচার নিয়ে তৎপর হচ্ছি না। অথচ আমরা অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে তৎপর হচ্ছে না, কালো টাকা উদ্ধার নিয়ে তৎপর হচ্ছে না, অথচ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে আমরা তৎপর হচ্ছে না, অথচ আমরা সংস্কারের একেবারে ছিটাফোটা তেমন কিছু হয়েছে বলেও তো আমি এখানে 2টা পয়েন্ট আমরা কে উল্লেখ করতে পারবো যে এমন উল্লেখযোগ্য দৃশ্যমান সংস্কার হয়েছে যাতে রাজনৈতিকভাবে আমাদের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিকভাবে আমাদের ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা আমরা নিশ্চিত করতে পারছি। এখন তো চলতেছে অলরেডি। এই নির্বাচন, এই ঈদুল আজহায় পোস্টার লাগানো হয়েছে, আমি এলাকায় গিয়ে দেখি যে উপরে হলো একজন রাজনৈতিক দলের ছবি, নিচে লেখা আছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাকে লোকেরা ছবি তুলে পাঠিয়েছে যে মাসুদ ভাই, এই রাজনৈতিক দলের নেতা জামাত ইসলামীতে যোগদান করলো কবে? আমি বললাম কেন? বলছে যে ছবি উপরে হলো ওনার, নিচে শুধু জামাত ইসলামীটা দেখা যাচ্ছে। মানে এই পোস্টারের উপরে তার পোস্টারটা লাগাই দিয়েছে, বাট নিচে দলের নামটা থেকে গেছে। মানে কৌতুক করে বলা হচ্ছে এলাকায় যে এই যে সহনশীলতাটা নাই, এই যে আমার পোস্টারের উপরে বা আরেকজনের পোস্টারের উপর আমি মেরে দিচ্ছি, আমার পোস্টারের উপর আরেকজন মেরে দিচ্ছে, আমি বলতেছি যে আমার টিউনো, আমার এলাকার ওসি যদি আমার কথা না শুনে তাহলে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই পরিস্থিতিটার সংস্কার রাজনৈতিকভাবে না করে আপনি একটা নির্বাচনের ডেট নিয়ে শুধু আমরা দায়িত্ব পালন করাটা ফেব্রুয়ারি এবং এপ্রিল, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তার চেয়ে গুরুত্বপূর্ণ কি যে আমরা অর্থবহ নির্বাচনের জন্য যে বিচার সংস্কার এবং জুলাই সনদে আমাদের প্রত্যেকের, যে আমি জিতলে আমি সকল জনগণের হয়ে জিতব, আমি হারলে আমি বলবো যে আমি জনগণের পক্ষ হয়ে আগে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করব। এই সংস্কৃতিটা শুধু একটা জুলাই সনদে লিখিতভাবে দিলেও হবে না, এটার জন্য আমাদের মানসিকতা থেকেও এই চিন্তার জায়গাটা আমাদের পরিশুদ্ধিতা নিয়ে আসতে হবে। সেই সংস্কারটা রাজনৈতিক দল নেতৃবৃন্দকেও, এই ভাবনার জগৎটাকেও আমাদের ফিরে নিয়ে আসতে হবে। আমরা এই বিষয়ে একটু আসবো। এই যে আপনি যেটা বলছেন যে পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, একে অন্যের মধ্যে সহনশীলতা, তার আগে আমরা একটু আরেকটি অন্য বিষয়ে আলোচনা করতেছি আপনার সঙ্গে। একটু আমি জানি না আপনিও কেমন বোধ করবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি বিএনপির মেয়র প্রার্থী ছিলেন, পরে তাকে গেজেট দিয়ে মেয়র ঘোষণা করা হয়েছে, কিন্তু শপথ এখনো হয়নি। কিন্তু তিনি আজকে একটি মেয়র হিসেবে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে, যেখানে লেখা ছিল মাননীয় মেয়র ইশরাক হোসেনের নামের মধ্যে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বেশ লম্বা সময় কিন্তু সরকারের সঙ্গে এটা নিয়ে ইশরাক এবং তার সমর্থকদের এক ধরনের বাদানুবাদ চলছিল, এবং বিষয়টি আদালতে পর্যন্ত গেছে। আদালত থেকে বলা হয়েছে, একদম অ্যাপেলেট ডিভিশন থেকে বলা হয়েছে যে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কাজটি নির্বাচন কমিশনকেই করতে হবে। নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ করলো তাকে মেয়র ঘোষণা করে, তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ালো না কেন? এই প্রশ্ন তো উঠতেই পারে। সরকারের তরফ থেকে আমি দেখলাম যে যেই কথাটি বলা হয়েছে, কেন অ্যাপিল করা হলো না মামলায়, কেন অ্যাপিল করা হলো না? দেখুন, মামলায় অ্যাপিল করে আসলে নির্বাচন কমিশন কি করতো? মানে তারা কি বলতো যে মেয়র হিসেবে তাপসকে ডিক্লেয়ার করা হোক? মানে অল্টারনেট হিসেবে তো এটাই ছিল। আমরা কি নিজেরা প্রত্যেকে জানি না সেই সময়কার নির্বাচনগুলোর কথা? এবং আপনি কি সত্যিই মনে করেন যে তাপসকে মেয়র ডিক্লেয়ার করার জন্য যদি অ্যাপিল করা হতো সেটা একটা ন্যায্য অ্যাপিল হতো? আর দুই হচ্ছে, একজন আইনজীবী হিসেবে আমি একদম দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সকল মামলায় অ্যাপিল করা কিন্তু মাস্ট না, মানে আপনাকে করতেই হবে, নট নেসেসারিলি। অনেক সময় হাইকোর্ট ডিভিশনের যে রায় আসে সেটাতেই সকল পক্ষ স্যাটিসফাইড হয়ে যায়। আমার মামলায়, আমি ব্যক্তিগতভাবে মামলায় একজন বাদী ছিলাম,
ইত্তেহাদ পত্রিকা নিয়ে, আমার বাবার পত্রিকা নিয়ে মামলা হয়েছিল। সেটি প্রেস অ্যাপিলেট বোর্ড থেকে সেটি গড়ায় হাইকোর্টে রিট হয়, এবং হাইকোর্টের যে আদেশ সেটাই কিন্তু আদার সাইডও মেনে নেয়, তারা কিন্তু অ্যাপিল করে নাই। সো তারা হেরেছে হাইকোর্টে, কিন্তু তারা অ্যাপিল করে নাই। ইট ইজ দেয়ার ডিসক্রিপশন, দেয়ার ডিসিশন। সে হারলেই অ্যাপিল করতে হবে, নট নেসেসারিলি। সো এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব? এটা হওয়ার কথা না তো। তাহলে যেটি হোক, এখন তো সরকার এবং ইশরাকের মধ্যে একটি মানে জায়গায় রয়েছে, সেখানে আজকে এই যে বসাটা মাননীয় মেয়র হিসেবে একদম, এটি আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা আমি একদম পরিষ্কারভাবে এটাই বলবো যে যেহেতু নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হয়ে গেছে, তার মানে কিন্তু তিনি এখন টেকনিক্যালি হি ইজ দি মেয়র। শপথ ছাড়াই না, শপথ এখন তাকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে না পড়ে, অর্থাৎ সরকারের এক ধরনের অনিচ্ছা বা অনীহা থাকে, সেটা তো ন্যায্য নয়। কারণ আপনি সুপ্রিম কোর্টের আদেশ দেখেন, আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখেন, তারপরে তো আসলে সরকারের আলাদা কোনো সিদ্ধান্ত সরকারের খুবই ম্যাল ইন্টেনশনকে ইন্ডিকেট করে, উইচ ইজ নট ভেরি ফেয়ার। আশরাফ ভাই, যেটা আপনি বলছিলেন যে ইসি যেহেতু গেজেট প্রকাশ করেছে, শপথ হয় নাই, তাও আপা একটা ব্যাপার বললেন যে সে হয়তো বসতে পারে, এটা হতে পারে, কিন্তু এটি এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এটি কতটা মানে দেখতে কেমন লাগে বিষয়টা আর কি? দেখতে বেশ দৃষ্টিকটু লাগছে, এবং প্রায় 1 মাস হয়ে গেছে এই আন্দোলন চলছে। নগর ভবন, আপনি জানেন যে সিটি কর্পোরেশনগুলো মূলত নাগরিকদের সেবা দেওয়ার জন্য, এবং তাদের প্রচুর সার্টিফিকেট বের করতে হয়, অ্যাটাচমেন্ট করতে হয়, সেবা পেতে হয়। এখন ধরে নিলাম যে আইনের ব্যাখ্যা এবং শপথ পড়ানো উচিত, এটি আমরা মেনে নিলাম, ধরে নিলাম, কিন্তু নৈতিকভাবেও তো আপনি রাজনীতিতে আরও সহনশীলতা, আরেকটু উঁচু মাপের রাজনীতি করার কথা ভাবতে পারেন। এবং সেইখানে দেখুন, এমনিতেই ওই নির্বাচনগুলো একেবারেই বিতর্কিত ছিল। ওই মেয়র নির্বাচনগুলো যারাই জোর করে ক্ষমতা দখল করেছে তারা তো ধিকৃত হয়েছে। বিএনপি ফলাফল বাতিল চেয়েছে এবং তারা দেখেন দেশ থেকে পালিয়ে গেছে। কাজেই ওরকম একটি নির্বাচনকে ভিত্তি ধরে আপনার শপথ নেওয়ার মানে আপনার আইনি জোর থাকতেই পারে বা দাবি থাকতেই পারে, কিন্তু রাজনীতিতে অনেক সময় ওইসব দাবি ছেড়ে দিলে আপনি আরও বড় কিছু পেতে পারেন। আমার মনে হয় ইশরাকের ঘটনাটিতে যেভাবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আজকেও অফিস করেছেন মাননীয় মেয়র লেখা আছে, এগুলো দৃষ্টিকটু লাগছে, এবং এগুলো আমার মনে হচ্ছে যে না হলে ভালো হতো। এবং আগামীতে খুব অল্প দিনের মধ্যেই একটি জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা মনে করি। কাজেই সেই সময় নির্বাচনের ভেতর দিয়ে যে নতুন সংস্কৃতি তৈরি হবে, আমরা 17 বছর আগে হারিয়ে যাওয়া আমাদের জনগণের ভোটের ভিত্তিতে মেয়র হওয়া, ভোটের ভিত্তিতে এমপি হওয়া, এই কালচারটিতে আমরা ফেরত আসতে চাচ্ছি। অতীতের কালো নির্বাচনগুলো, জনগণের অংশগ্রহণহীন নির্বাচনগুলোকে ধরে কোনো একটি আইনানুগ ব্যাখ্যার সুযোগ ধরে মেয়র হিসেবে শপথ না নিলে হয়তো তার জন্যই ভালো হবে রাজনৈতিক বিচারে। জি, আমরা একটু আবার যেতে চাই মাসুদ ভাই আপনার কাছে। যখন আপনাদের দলের আমির লন্ডনে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন বিএনপির, আপনার এসে মনে আছে, সেখান থেকে এসে তিনি কিন্তু একটি নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়ে তিনি গণমাধ্যমে কথা বলেছিলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে, তিনি এমন একটি কথা বলেছেন। পরে তিনি সেটি বলেছেন যে রোজার পরে হতে পারে, জাতীয় ঐক্যমত্য কমিশন কিংবা প্রধান উপদেশের সঙ্গে বৈঠক টৈঠকের সময় বলেছে। তো সেটি আপনারা মোটামুটি ফেব্রুয়ারিতে আপনারা আগে থেকে বলে আসছিলেন যে এটি একটি টেন্টেটিভ ডেট। তো যখন যৌথ বিবৃতি দেওয়া হলো বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে লন্ডন থেকে, সেটি কি আপনারা বলছেন যে এটি মানে গ্রহণ করতে পারছেন না আপনার এক কথায়? সেটি কেন? আগে আপনারা ফেব্রুয়ারিতে চেয়েছেন, এখন তো ফেব্রুয়ারি দিল অন্তর্বর্তী সরকার এবং বিএনপি যৌথ বিবৃতিতে। এই বিবৃতি যে আপনারা কেন নিতে পারছেন না, সংকটটা কোথায়? বিএনপি এবং অন্তর্বর্তী সরকার লন্ডন থেকে যৌথ বিবৃতি দিয়েছে, তা নিয়ে আপনারা একটু অসন্তোষ মনে হচ্ছে। আপনারাও বিবৃতি দিয়েছেন, এর বিরুদ্ধে কেন, কি সমস্যা কোথায়? সমস্যা কোথাও না, সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত বিষয়টা আমাকে, আপনাকে, সাধারণ মানুষকে কিন্তু অ্যাকোমোডেশনের মধ্যে রাখতে হবে। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সেই জায়গাটা আপনি একটু খেয়াল করেন যে জামাতের অবজারভেশনটা কিন্তু ডেট নিয়ে না। জামাত বরাবরই বলে আসছে যে ইলেকশনটার জন্য বিচার, সংস্কার, জুলাই সনদ এগুলো গুরুত্বপূর্ণ। আপা একটু আগে বলছিলেন যে জাস্টিস হারিড, জাস্টিস বাড়িড, কিন্তু আপারাই কিন্তু আবার বলবেন, বা আমরাও বলি, আমাদের এই 17 বছরে আমরা শুনে আসছি
যে তারা খুব চিৎকার করে আইনজীবীরা ওই সময়ের আর কি ফ্যাসিস্ট যারা ছিলেন বলতেন যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, ঠিক আছে। এই কারণে রাত 10টা পর্যন্ত আমাদের সাক্ষী নেওয়া হতো এবং রাত 10টা পর্যন্ত সাক্ষী নিয়ে 83 জনের সাক্ষী 6 দিনে শেষ করে আমাদের 5.5 বছরের সাজা দেওয়া হয়েছে। 83 জনের সাক্ষী 6 দিনে শেষ করা হয়েছে। রাত 9টা 10টা বাজে আমরা কোর্টের থেকে ফিরতাম, তখন 12:30 1টা বাজত কাশিমপুরে। এগুলো নিয়ে আমাদের আইনজীবীরা সেভারাল টাইম স্ট্রাগল করেছেন, কোনো লাভ হয়নি। বলা হতো যে দ্রুত এসব সন্ত্রাসীদের রায় কার্যকর করতে হবে। তো আমি বলছি না যে 6 দিনে 83 জনের সাক্ষী নেওয়া হোক, আমি বলছি বা আমরা বলছি আমাদের বলা উচিত যে এই কার্যক্রমগুলো যত দ্রুত করা যায় ততটা এটা শক্তিশালী থাকবে, না হলে যত দিন যাবে এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় হচ্ছে যে ডেট নিয়ে যেটা বলছি যে আমাদের ফেব্রুয়ারি এবং এপ্রিল এটা 2 মাসের একটা মাঝখানে ডিস্টেন্স, এটা পরীক্ষা, বর্ষাকাল, এ সমস্ত রমজান, এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিনিসটা আসছে। সুতরাং ডেট সংক্রান্ত প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমি একটা কথা খুব সিম্পলি বলি, যেমন আমরা ইউনিভার্সিটিতে 2 দলের সাথে কোনো ঝামেলা হয়েছে, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, ভাইস চ্যান্সেলর প্রোগ্রাম ডেকেছে, ওকে, তো 3 দল বা 2 দলের সাথে আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে সে বলল যে ঠিক আছে এবার মিটিং আমাদের শেষ হয়ে গেল, তো কি হবে তখন? হবে এটা যে ছাত্রদলের মতো একটা ব্রিফ করবে সাংবাদিকদের, শিবিরের মতো একটা ব্রিফ করবে, প্রশাসন তার মতো করে একটা ব্রিফ করবে। এখন ওখানে যদি ছাত্রদল, শিবির, প্রশাসন মিলে একটা ব্রিফ করে তাহলে অন্য যারা থাকবে তাদের মধ্যে তো এই কনফিউশন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, যে তাহলে ভাইস চ্যান্সেলরের সাথে শিবিরের অথবা ভাইস চ্যান্সেলরের সাথে ছাত্রদলের সম্ভবত একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না হলে তারা একসাথে ব্রিফটা করছে কেন? আর এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু ব্যত্যয় নয়, বোধহয় ব্যতিক্রমই বলতে হবে, যে একটা সরকার এবং একটা রাজনৈতিক দল। আমাদের বাংলাদেশে তো বহু ডায়লগ হয়েছে, বহু সংলাপ হয়েছে, কোনো সংলাপে কি আমরা খেয়াল করেছি যে সরকার এবং কোনো একটা রাজনৈতিক দল অথবা সরকার এবং সব রাজনৈতিক দল মিলে কোনো একটা ব্রিফ হয়েছে? হয় নাই। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই 30 সেকেন্ডের জন্য। আমি আবার সরাসরি আশরাফ ভাইয়ের কাছে, আশরাফ এটা কি কোনো সমস্যা দেখেন কিনা আপনি? আমি কোনো সমস্যা দেখি না, এবং দেখুন রাজনীতি হচ্ছে একটি প্রবহমান নদীর মতো, সেখানে অনেক ঘটনা ঘটবে যেটি অতীতে ঘটেনি। আমি বলবো লন্ডনে যেটি হয়েছে তার 1-1.5 মাস আগে বাংলাদেশের যে অস্থিতিশীলতা আমরা দেখেছি, বিশেষ করে নির্বাচন কবে হবে, দেখুন নির্বাচনই তো গণতন্ত্রের মাত্র প্রাথমিক ধাপ, সেটি নিয়ে যদি আমরা পর্যুদস্ত হয়ে যাই, তাতেই যদি জাতি বিভক্ত হয়ে যায়, তাতে যদি ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার শক্তি ফেরত পায়, তাহলে তো এটা দুর্ভাগ্যজনক হচ্ছিল। অন্তত নির্বাচনের দিন তারিখ বা মাসটি যদি ঠিক হয়, বাকি বিচার, সংস্কার, এবং শুধু তাই না, আমরা কিন্তু এখানে মানুষের অধিকারের ব্যাপারটিও নিশ্চিত করতে চাই। নারীদের প্রতি যে সহিংসতা হচ্ছে বা হয়েছে সেটির ব্যাপারেও রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। তারা বলছে যে সেই মানে সিদ্ধান্তটি শুধু মানে একটি দল কেন নেবে? দেখুন এমনটি মনে হয় আমি শুনেছি, আমি আপনাকে বলি, দেশে এসে সরকার 1-2 দিনের মাথায় তো প্রধান উপদেষ্টা চলে আসে। দেখুন রাজনীতিতে আমরা অনেক কথা বলতে পারবো, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিতে। জামায়াতে ইসলামী বিএনপির এখন প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক, এনসিপিরও এই দুটি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক। এখন বিবৃতিটি যৌথ হবে না একক হবে, বিবৃতিটি লন্ডনে হবে না ঢাকায় হবে, আপনি এগুলো বলতেই পারবেন, আপনারও কিন্তু যুক্তি আছে হয়তো, কিন্তু এটি ইতিবাচক হয়েছে কি হয়নি এইভাবে দেখেন। আপনি ধরে নেন আপনি একজন স্টেক হোল্ডার না, তাহলে আপনি কি বলবেন? আমার কাছে যেটি ভালো মনে হয়েছে, রাজনীতি গুণগত মানে একটি পর্যায়ে উপনীত হয়েছে। আগামীতে আমরা হয়তো এ থেকেও আরও উত্তরণ ঘটতে দেখতে চাই। তবে আমি তার সাথে একমত, অতীতেও কিন্তু সরকার যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যৌথ বিবৃতি, যৌথ ঘোষণা দিতেই পারত। এইবার নিশ্চয়ই কারো মাথায় বিষয়টি এসছে বা দুই পক্ষের মাথায় এসছে। আমার কাছে জিনিসটি সৌহার্দ্যপূর্ণ মনে হয়েছে এবং আমি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটি বুঝতে পেরেছি, শৃঙ্খলা ফিরিয়ে আনা। গত 7 দিনে আপনি খেয়াল করে দেখেন পরিস্থিতি কিন্তু অনেকটাই শৃঙ্খলায় ফিরে এসছে। আমরা এখন বিচার সংস্কার নিয়ে কথা বলতে পারছি, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলতে হচ্ছে না। হ্যাঁ, সেটাই মানে বিষয়টি যে যেহেতু বিএনপি রোডম্যাপটা বারবার চাচ্ছিল, একটা দ্বারা এপ্রিল মানছিল না। আমি বলছি যে এই ডেট প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে এটা এত তড়িঘড়ি এত তাড়াহুড়োর প্রশ্নটা কেন হচ্ছে, মানে যে ওখানেই একটা প্রেস ব্রিফিং করে এক টেবিলে বসে যার পদত্যাগ বিএনপি কয়েকদিন আগে চেয়েছিল, সেই লোককে নিয়ে আমাকে ওখানে একটা প্রেস ব্রিফিং করতে হলো কেন? এবং সেই জায়গাটা কি সুন্দর হতো না? আমি বলছি যে মত দ্বিমতের প্রশ্ন যেটা আশরাফ কায়সার ভাই বলেছেন, দ্যাটস গুড, কিন্তু সুন্দর প্রশ্নটা তো আমরা চাচ্ছি। সেই সুন্দরটা কি এটা হতো না যে দেশে এসে আবার একটু কৌশলগত কারণে
রাজনৈতিক দলগুলোকে একটু চা খাওয়ার কথা বলতো, ডাকতো, আচ্ছা, কয়দিন আমরা লাগতো? 2 দিন লাগতো। এই কথাটা 3 দিন আপনাদের দিক থেকে একটু আমাদের একটা সেন্টেন্স বলি। আশরাফ কায়সার ভাই যেটা বলেছেন যে 7 দিন আমরা কি দেখছি, 7 দিন কিন্তু আমরা এটাও দেখছি এই ডিক্লারেশনের পরে রাজনৈতিক অঙ্গনে যারা মাঠ পর্যায়ে কর্মী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে কোনো একটা জায়গায় এই স্ট্যাটাসটা তৈরি হয়েছে যে আমরা অলরেডি বিজয় হয়ে গেছি, সুতরাং এখন আমি যা খুশি তাই করব। সেই কথা কিন্তু বলা হচ্ছে, ওসিকে বলা হচ্ছে, ডিসিকে বলা হচ্ছে যে আমাদের কথা মতো ডেট হয়ে গেছে, সো এখন আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা না শুনলে থাকতে পারবেন না। আমি তো মনে করি এই জায়গাটা প্রশমিত করার জন্য নিজ দলের পক্ষ থেকেও এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল। ওনাদেরই বলতে হতো বা বলতে পারলে ভালো হতো যে দেশে ফিরে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকেন, কথা বলেন, এইটাই ঠিক থাকবে। জাস্ট এই কথাটা তাদেরকে মেসেজটা কনভে করেন যে আমরা এপ্রিলে ছিলাম, আমরা ফেব্রুয়ারিতে আমি আসতে শুধু চাই। একটি লাইন যোগ করি, এই লন্ডন বৈঠকের পরে যদি এরকম প্রতিক্রিয়া হয় মাঠ পর্যায়ে, গত 8 মাসে মাঠ পর্যায়ে কি প্রতিক্রিয়া হয়েছিল? এই প্রতিক্রিয়া হয়েছিল যে বিএনপিকেও মাইনাস করে দেওয়া হচ্ছে। এখন নব্য শক্তি বাজারে চলে এসছে, তারা মানে যৌবন ফিরে পেয়েছে এবং বিএনপিকে কিছুটা বিযুক্ত রেখে কেউ কিংস পার্টি গঠন করেছে এবং কারো কারো আধিপত্য প্রশাসনে বেড়ে গেছে। এই প্রতিক্রিয়াও কিন্তু আমরা মাঠে একটু শুনে বিএনপি চুপ করে বসেই আছে, না কারণ আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমি আপনাকে ইশারা করছি তাও সুযোগ পাচ্ছি না। দেখুন, বলা যায় মাসুদ ভাই যেটা বলেছেন সেটা নিশ্চয়ই বলা যায় যে এটা কি হলে সুন্দর হতো, কিভাবে বললে আরেকটু বেশি মোর মানে পলিটিক্যালি কারেক্ট হতো বলা যায়। তবে আপনি কি লক্ষ্য করেছেন যে এই বৈঠকটার পরে সারা দেশে এক ধরনের স্বস্তি ফিরে এসছে, এক ধরনের আশ্বাসের অবস্থা তৈরি হয়েছে পলিটিক্যাল এরিনার মধ্যে? এগুলোকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা গত 9 মাসে অস্থিরতা দেখেছি, সেটা অর্থনীতির ক্ষেত্রে যেমন সত্য, সামাজিক ক্ষেত্রে যেমন সত্য, রাজনীতির ক্ষেত্রেও একইভাবে সত্য। সেই অস্থিরতা অনেকটাই প্রশমিত হয়ে বাংলাদেশ এখন নির্বাচনমুখী হয়েছে। আপনি এই জয়েন্ট স্টেটমেন্টের সঙ্গে একমত নাই হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, ইউ হ্যাভ এভরি রাইট টু ডিসএগ্রি, কিন্তু একই সঙ্গে এটাও তো মানতে হবে যে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি কিন্তু মাথায় রাখছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 17 তারিখের আগে, মানে রমজানের আগ পর্যন্ত, ইট কুড বি এনি ডে। সো আপনি ওইটা মাথায় রেখে আপনি আপনার দল গোছাচ্ছেন, আপনি আপনার প্রার্থী চূড়ান্ত করছেন, যারা প্রার্থী হচ্ছে তারা এলাকায় আরও সিস্টেম্যাটিকভাবে যেতে পারছে। যেমন এই বৈঠকের আগ পর্যন্ত আমরা যারা প্রার্থী হতে চাই আমরা কিন্তু ঠিক সঠিকভাবে বুঝতে পারছিলাম না যে আসলে নির্বাচনটা কত দিনের মধ্যে হতে পারে। কারণ এটা যদি না থাকে, আপনার একটা রোড ম্যাপ যদি না থাকে, আপনি আপনার নিজের রোড ম্যাপ কিভাবে তৈরি করবেন? দেশের রোড ম্যাপ, দলের রোড ম্যাপ যদি ঠিক না থাকে, আপনি আপনার পার্সোনাল রোড ম্যাপ তো আপনি তৈরি করতে পারবেন না। সো উই অল ওয়্যার ইন ডার্ক। সেই জায়গা থেকে এই বৈঠকটার পরে আমরা বুঝতে পারলাম, জনগণও বুঝতে পারলো, দেশের মানুষ বুঝতে পারলো, রাজনৈতিক দলগুলো বুঝতে পারলো, যারা প্রার্থী হতে চায় তারা বুঝতে পারলো, কর্মী সমর্থকরা বুঝতে পারলো, সকলেই বুঝতে পারলো যে তাদের সামনে এখন কি করণীয়। আমার ভাই যেটি বলছেন আমি সেটার সঙ্গেও একমত। কিছু কিছু জায়গায় যে নানান বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না তা কিন্তু না, বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য জয়েন্ট ডিক্লারেশন। ওই জয়েন্ট ডিক্লারেশনের পর থেকেই কোনো কিছু নতুন করে স্টার্ট হয়েছে, বিষয়টি তেমন নয়। বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, আমি অন্য কোনো দলকে কিন্তু এখন আমি সেই পদক্ষেপগুলো নিতে দেখিনি। বিএনপি খুব সোচ্চার হয়েছে তার নিজের দলের বিশৃঙ্খলা বা কোনো অনিয়ম যদি হয়ে থাকে সেটার ব্যাপারে, তারা দলগত ব্যবস্থা নিয়েছে। এবং ঈদুল আজহার পরেই আমি দেখলাম যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি বাধ্য করেছেন লোকাল লিডারদের, যারা কিছু বিশৃঙ্খলা করেছে ঈদের সময়, আইনগত ব্যবস্থা নিতে। কমিটি নিয়ে ঝামেলা হয়েছিল, নরসিংদীতে হয়েছিল, আরেকটা জানি কোথায় হয়েছে। এই দুটো জায়গায় উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করে, মানে উনি ওনার মানে লোকাল লিডারদের প্রতি এই ইনস্ট্রাকশন ছিল যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এবং 3-4জন অ্যারেস্টও হয়েছে। এই কাজগুলোকে আমরা হাইলাইটেড হতে দেখি না, কিন্তু এই কাজগুলো বিএনপি ছাড়া অন্য কোনো দল করছে বলেও কিন্তু আমরা শুনি না। অন্য দলের বিরুদ্ধে এত অভিযোগও নাই, আমরা আমাদের কাছে পরিসংখ্যান আছে, বড় দল, হ্যাঁ ঠিক আছে, আপনি এত বড় দল যেমন বিএনপির সাথে এখন সেকেন্ড পার্টি হিসেবে কার কথা বলবেন? কিন্তু এই যে পদক্ষেপগুলো আপনারা নিচ্ছেন, আপনাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিচ্ছেন, এর কোনো ফল কি আপনারা পাচ্ছেন? আমার কাছে যে লিস্ট রয়েছে আপনাদের নিজেরা মারামারি, আপনি 2 দিন আগেও আপনি নিশ্চয়ই দেখেছেন বগুড়ায় একটি মেয়েকে উত্ত্যক্ত করেছে, সেখানে তার বাবা প্রতিবাদ করেছে, তার বাবাকে হত্যা করেছে কে? স্বেচ্ছাসেবক দলের একজন নেতা।
তাকে আপনারা বহিষ্কার করেছেন, ওই দিনই করেছেন, কিন্তু থামাতে তো পারছেন না। এর প্রতিকার কি? 100-র বেশি মানুষ নিহত হয়েছে বিএনপির হাতেই 5 আগস্টের পরে, এমন পরিসংখ্যান গণমাধ্যমে দেখছেন নিশ্চয়ই। তার মধ্যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। 3000-এর উপরে বহিষ্কার হয়েছে, 3000-এর উপর বহিষ্কার হয়েছে। এবং আমাকে একটা না, থামার ব্যাপারটা কি দেখেন, বিএনপি তো এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই, বিএনপি তো এই মুহূর্তে স্টিয়ারিং এ নাই। স্টিয়ারিং এ কিন্তু একটা সরকার আছে। এই সরকার যতই অযোগ্য হোক, যতই অথর্ব হোক, যতই মানে জাতা হোক, আছে তো। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, এটা কিন্তু এই সরকারের দায়িত্ব। সমাজে অস্থিরতা যদি তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যেই দায়িত্ব পুলিশের আছে, এবং এখন কিন্তু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আজকে না, এটা গত কয়েক মাস ধরে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। তাহলে জুলাই মাস থেকে আছে, জুলাই মাস থেকে, সো এটা ইটস বিন অ্যান ইয়ার অলমোস্ট। তো এর মধ্যে যদি সরকার কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনি বলেন নির্বাচনের যৌথ বিবৃতি হোক বা একক বিবৃতি হোক, এটা সাধারণ মানুষের মনে, জনমনে কতটা আস্থা এবং স্বস্তির অবস্থা তৈরি করেছে? মাসুদ, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিল, এই আইন শৃঙ্খলা বাহিনী যারা আপা বলছেন যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা নির্বাচনে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে একটি সুন্দর নির্বাচনের জন্য? দেখেন, আমি এটা খুব দুর্বল একটা কথা বলে মনে করি যে জামাত ইসলামী যদি বলে যে আমি আমার দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্তিশালী না হওয়ার কারণে, আমি একটা দল যদি শৃঙ্খলভাবে পরিচালিত করতে না পারি, এই দেশের জনগণ কি জামাত ইসলামীকে এই আস্থায় নিবে যে আমি একটা দেশ পরিচালনা করতে পারবো? না, কিন্তু জামাতের বিরুদ্ধে দুই একটু বলি, এটা কোশ্চেন করে আমরা জবাব চাচ্ছি না, এটা জনতার কাছে কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ একটা সরকার, সেই সরকারই যদি আজকে চাঁদাবাজ দমন করতে না পারে, সেই সরকার যদি সন্ত্রাসীকে ধরে নিয়ে এসে থানায় আসার আগে তাকে সারাই নেওয়ার জন্য আর একটা গ্রুপ এসে থানা ঘেরাও করে, আমাকে এটা বিশ্বাস করতে হবে যে একটা সরকারি রাজনৈতিক একটা সরকার আসার পরে আমাদের দেশের রাজনৈতিক কালচারে এত সংস্কার আমরা করে ফেলতে পেরেছি যে সেই সংস্কারের সরকারে চাঁদাবাজদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে, সন্ত্রাসীদের ধরে ধরে সব জেলে ঢুকানো হবে, মানে দলীয় সরকারের সময়। এটা অসম্ভব যদি না রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক না হয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা না পারে, আপনি আর্মির কথা বলছেন, আমি তো আর্মি, আমার এলাকায় আমি খোঁজ নিয়েছি, আর্মি পর্যন্ত একটা গ্রামের লোককে পৌঁছা ইট ইজ নট সো ইজি। সে তো উপর পর্যন্ত পৌঁছতে পারে না, এবং তারা বলে থাকে যে আমরা সব ডিল করার জন্য আসি নাই, আমরা আসছি একদম স্পেসিফিক কেস ডিল করার জন্য। আপনার আগে থানার কাছে যান, আপনার আগে ইউনিয়নের কাছে যান, ইউনিয়নগুলোতে স্থবির হয়ে আছে। জামাত ইসলামী বারবার বলেছে স্থানীয় সরকারটা দেন, স্থানীয় সরকার নির্বাচনটা দেন, স্থানীয় সরকার কাজ দেন। আপনি মানে একটু জাস্ট একেবারে বিবেকের কাছে বলছি, আমি এগুলো কথা বলে কিন্তু বলছি। প্রশাসনে আমরা ঈদের সময় অলমোস্ট যাওয়ার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে ইনভাইট করেছে, চা খাওয়ার জন্য আমরা গিয়েছি। মানে তাদের অবস্থা হচ্ছে মানে এখন পারলে এখান থেকে ছেড়ে তারা চলে যাবেন। কেন? বলছে মাসুদের ছোটোখাটো সব ঘটনা আমাদের থানায় এসে পড়ছে, টিএনওর কাছে এসে পৌঁছতেছে, ডিসির কাছে এসে পৌঁছতেছে। কেন? স্থানীয় সরকার বন্ধ হয়ে আছে, স্থানীয় সরকার তো সচল নেই, সেখানে তো কোনো সার্ভিস নেই। আজকে ঢাকার সিটির সাউথের যে ঘটনা, এটা আমি মনে করি ইশাক ভাইকে আমি তো চিহ্নিত, আমরা তো রাজনৈতিক আন্দোলনে একসাথে কাজ করেছি, জেল খেটেছি। আমার মনে হয় যে তার এই কার্যক্রমটা সাধারণ তার জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না। তাহলে দরকারটা ছিল যে আমরা তো স্থানীয় নির্বাচনটাকে ওন করতে পারতাম, সেটা তো আমরা করতে পারি নাই। সুতরাং এই জায়গাটায় আমাদের দলের শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারছি না, দলের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। একটা রাজনৈতিক সরকার আসলে নিয়ন্ত্রণ করা যাবে। আমাদের অতীত 15 বছর না 53 বছর দিয়ে স্বাধীন পরের ইতিহাসগুলো কি আমাদের তা বলে দেয়? আমরা চোখে আঙ্গুল দিয়ে কি আমরা বলতে পারছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক তার দলের লোকদেরকে নিয়ন্ত্রণ শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে ধরিয়ে দিয়ে তাদেরকে সরকারের সহযোগিতা করার ইতিহাস কি আমাদের কাছে আছে? বরং এখন এই পজিশন দেখে আমাদের আশঙ্কা হচ্ছে সামনের দিনে ভয়াবহতাটা আরো কোন জায়গায় গিয়ে পৌঁছবে। মাসুদ ভাই যেটা বলেছে আমি খুবই একমত। উনি বলেছে 53 বছরের যে দীর্ঘ আমাদের পলিটিক্যাল ইতিহাস, তাতে কি কখনো দেখা গেছে যে নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যকলাপ মানে কার্যবিধিতে ব্যবস্থা নিয়ে কোনো দল অতীতে করেছে কিনা? না, করেনি। দেখেন এই সংস্কারটাও বিএনপি শুরু করেছে। বিএনপি তার 3000-এর উপর কর্মী বহিষ্কার করেছে, বিএনপি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, শুরুতেই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান
তার বক্তব্যে একবার না শতবার, আমি তার বক্তব্যগুলো প্রত্যেকটা শুনি, শতবার তিনি বলেছেন যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, আমি নিজে আমার দলের কোনো কর্মী বা নেতা যদি কোনো রকম ফৌজদারি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, অপরাধের সঙ্গে যুক্ত হয়, আমি ব্যবস্থা নেব। এই কথাও কিন্তু বাংলাদেশে 53 বছরে আর কোনো দল বা আর কোনো নেতা বলে নাই। আশা ভাই, আমি একটা আপনার কাছে জানতে চাই, মাসুদ ভাই এবং আপা যে কথাটাই বলছে যে এই অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, আপা বলছে বিএনপি এই কারণে নিয়ন্ত্রিত হচ্ছে না, তাদেরকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না যেহেতু তারা ব্যবস্থা নিতে পারছে না। কিন্তু মাসুদ ভাই যে কথাটা ছিল যে যেহেতু একটি নিরপেক্ষ সরকার যদি না পারে, দলীয় সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী ওই দলের লোককে বা ওই দলের যারা সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে আদৌ ব্যবস্থা নেয়ার সাহস পাবে কিনা। রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারেই আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছে না, রাজনৈতিক দল কি সেই দলের নেতাকর্মীদেরকে ঠিক রাখতে পারবে সেই আইনশৃঙ্খলা বাহিনী? ইতিহাস বলে পারবে না, কেননা আমরা দলীয় সরকারকে যখন ক্ষমতায় দেখি তাদেরকে অত্যন্ত নরম হতে দেখি দলীয় কর্মীদের উপরে এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড যেটা দলের লোকরা করে। কিন্তু আপা বলেছেন যে এই এখন সরকার পারছে না, কিন্তু তারা আসলে তাদের নেতাকর্মীদেরকে তখন তারা। আমি আবারও বলছি যে আমরা যদি পেছনের দিকে তাকাই, আমাদের অভিজ্ঞতা কিন্তু আপার কথাকে সমর্থন করে না। তাহলে কি হবে? আচ্ছা, যেটি হবে সেটি আশঙ্কার, যে আপনি যদি এখনই দলের শৃঙ্খলা ফেরাতে না পারেন। দেখুন, তারেক রহমান সাহেব গত 8-9 মাসে অনেক ভালো ভালো কথা বলেছেন, দারুণ সব উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নিজেদের নেতা বা কর্মীকে বহিষ্কার করা, সোপর্দ করা, থানায় দেওয়া, আইনানুগ পথে মানে ঠেলে দেওয়া, এগুলো কিন্তু আমরা অতীতে দেখিনি। এই তথ্য ঠিক আছে, কিন্তু সেটি কি অপরাধের মাত্রার তুলনায় অপ্রতুল কিনা, প্রশ্ন হচ্ছে সেটি। এবং সেটিতে যদি আপনি আরও জোরালো, আরও সাঁড়াশি, আরও দৃষ্টান্তমূলক ঘটনা না ঘটান, তাহলে যদি কোনো কারণে দল নির্বাচিত হয়, সরকার গঠন করে, তাহলে আপনি আরও বেপরোয়া হয়ে যাবে। এটি হচ্ছে এই রাজনীতির চরিত্রটি এরকম, রাজনীতির সংস্কৃতিটি আমাদেরকে এরকম একটি তথ্য দেয়। অতএব বিএনপির এখন একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। এই তথ্যটি, এই সত্যটি বিএনপিকে বুঝতে হবে। দেখুন, বাজারে আরও দল আছে, কিন্তু তারা কেউ আকারে, সম্ভাবনায় বিএনপির কাছাকাছি না। কাজেই বিএনপির নিজের স্বার্থেই বিএনপির দলকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, নেতৃত্বকে চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন খারাপি থেকে রক্ষা করতে হবে। নাহলে রাজনীতির চরিত্রটি তারেক রহমান সাহেব যতই সুন্দর করে আঁকার চেষ্টা করুন না কেন, তাদের প্রতিষ্ঠাতা যত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে থাকুন না কেন, আগামীর ভবিষ্যৎ তাদের যতটা হাতের কাছে থাকুক না কেন, আমরা কিন্তু একটা পুরনো সংস্কৃতির রাজনীতি দেখতে পাবো। এবং আমার খুব আশঙ্কা যে নির্বাচিত সরকার কতটা দুর্বল হবে অথবা সবল হবে। যদি ওইরকম করে রাজনীতিকে সে না গুছাতে পারে, ঘর না গুছাতে পারে, তাহলে পরাজিত শক্তি কিংবা প্রতিবেশী রাষ্ট্র যে কোনো একটা সুযোগে দেশকে অস্থিতিশীল করে আবার দেখবেন এখানে একটি পুরনো রাজনৈতিক বিতর্ক তৈরি করে একটি রাজনৈতিক মানে খারাপ কালচার দাঁড় করানোর চেষ্টা করতে পারে। ওর দায়ও কিন্তু বিএনপিকে নিতে হবে। আজকে আমরা বিএনপির সাথে লন্ডনে মিটিংয়ের পরে যত দেশে স্থিতিশীলতা দেখছি, তার ওই দায়ও কিন্তু তখন তাকে বহন করতে হবে। আপা, এই যে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বিএনপি ভাবছে? বিএনপির প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে, আপনি কি সেই বিষয়ে প্রশ্ন করেছেন? আসামি বলছে বিএনপি প্রতিদ্বন্দ্বী বিএনপি। দেখুন, এত বড় একটি পলিটিক্যাল পার্টি যখন একটি পলিটিক্যাল ভ্যাকুয়ামের মুখোমুখি হয়, তখন সঙ্গতভাবেই একটা বিশৃঙ্খলতা তৈরি হয়, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। এবং আপনি যদি দেখেন, বাংলাদেশে দীর্ঘ 50 বছরের ইতিহাস দ্বিদলীয় ব্যবস্থার, সেখানে বড় একটি রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে সম্পূর্ণ অনুপস্থিত। আগামীতেও তারা রাজনীতি করতে পারবে কিনা সেটাও প্রশ্নের মুখে। সেই জায়গাতে আর তৃতীয় কোনো শক্তি আমরা দেখি নাই, যেই দলটার উপর অনেক আশা ভরসা দেশের সাধারণ মানুষের ছিল বলে অনেকেই দাবি করেন, সেই দলটিও নিজেকে ফ্লারিশ করতে পারে নাই। সো সেই জায়গাতে একটা বিরাট ভ্যাকিউম তৈরি হয়েছে। এবং আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমরা চট করে বেরিয়ে যেতে পারবো এটি ভাববারও আসলে কোনো কারণ নেই। তবে সার্টেনলি বিএনপির একটা বড় চ্যালেঞ্জ বিএনপির ভেতর থেকেই তৈরি হবে, এটাও আমরা কেউ অস্বীকার করছি না। এবং এটা খুব চোখের সামনে খুব পরিষ্কার দেখা যায়, বিকজ মাঠ একদম ফাঁকা,
একটা সময় ছিল যখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, এখন আওয়ামী লীগ নেই, পুরো মাঠটা ফাঁকা। সো কেউ কেউ যদি মনে করেন, বিএনপি রুট লেভেলের নেতাকর্মীদের কথা বলছি, কেউ কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা আগামী 10 বছর হয়তো নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারবো, এই জায়গাগুলোতে আমাদের নেতাকর্মীদের ব্যাপারে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং নির্দেশনা, একদম টপ লিডারশিপের নির্দেশনা, এরকম ভুল যেন আমরা কেউ না ভাবি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম শুরু থেকে একটা কথা বলেছে, নেক্সট নির্বাচনটা হবে বাংলাদেশে কঠিনতম নির্বাচন। আজকেও উনি আমাদের একটা ক্লোজ ডোর মিটিংয়ে একই কথা কিন্তু বড় বড় করে, আমাদের যে শিট দেওয়া হয়েছে সেখানেও বড় বড় করে লেখা ছিল যে আগামী নির্বাচন বাংলাদেশের কঠিনতম নির্বাচন। এটা যেন আমাদের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেই। এই বার্তা কিন্তু টপ থেকে দেয়া হচ্ছে, আমরাও দিচ্ছি। আপা আসবো, মাসুদ ভাই, মাঠ একদমই ফাঁকা, আপা বলছিলেন বিএনপির সামনে কেউ নেই এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নেই, এই ফাঁকা মাঠকে আপনারা একটু ভরবেন কিনা, একটু ইসলামী জোট টোট করে? আমি ঠিক আমি নিজে একটু কনফিউজড হয়ে আছি এই আশরাফ ভাই এবং আপার বক্তব্যের কারণে। যে প্রথমত আমরা শুনছি ফাঁকা, পরে শুনছি যে বড় বড় অক্ষরে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে। ওই যে নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা। তাহলে এই কঠিন নির্বাচনটা কার সাথে কার? এই কঠিন নির্বাচনটা তো জনগণ এটা মনে করে না যে বিএনপির সাথে বিএনপির কঠিন নির্বাচন হবে। এটা তো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না। আমি তো সেই সংখ্যার কথা আরও আগে বলেছি যে এখন পর্যন্ত বৃহৎ দল হিসাবে যে বিএনপি তাদেরকে মনে করে, তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে নাই, তার আগেই তাদের যদি 156 জন নিজেদের দলীয় কোন্দলে মারা যায়, তাহলে তাদের ভাবার সময় আসছে মনে করি না। তাদের এটা মানে সিগনিফিক্যান্ট হিসেবে এটা নিতে হবে যে এই ক্যান্ডিডেট ঘোষণার পরে কি হবে। আমি কোশ্চেনে যাচ্ছি না, আমি কোশ্চেনে যাচ্ছি যে বৃহৎ দল একটা শেষ হয়ে গেছে আর একটা বৃহৎ দল আছে, এই জাস্টিফিকেশনটা কি আমি করলে হবে? এই জাস্টিফিকেশনটা আমাদের জনগণের হাতে ছেড়ে দিতে হবে। বরং জনগণের মধ্যে 2024-এর না, ভোটের ইকুয়েশন আপনি যান, ভোটের ইকুয়েশনের উপর ভিত্তি করে 2024-এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয় নাই। যদি হতো তাহলে আওয়ামী লীগ তো মনে করতো যে একমাত্র আমরাই আছি, তাহলে তারা থাকতে পারলো না কেন? পারে না এই জন্য যে তাদের ইকুয়েশনের সাথে জনগণের ইকুয়েশনের মিল ছিল না। তারা ধরে নিয়েছিল তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। থাকতে কি পেরেছে? পারে নাই। কেন পারে নাই? তার চিন্তার সাথে জনগণের চিন্তার আকাশ পাতাল পার্থক্য ছিল। সুতরাং আজকে টেবিলে বসে আমি যে কথা বলছি, জনগণের সাথে সেই কথার মিল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে। জনগণ এখন 2024-এর পরে নতুন কিছু একটা দেখতে চায়। তা নতুনটা কি? সেই নতুনের খোঁজে কিন্তু তারা আছে। আমি বলছি না তারা জামাত ইসলামীকে খুঁজছে, আমি মনে করছি না যে জামাত ইসলামী একটা বৃহৎ পরিসর নিয়ে আসবে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু নেই, এই কথাটা বলা জামাত ইসলামী যদি বলে, আমি যদি বলি, আমি মনে করি আমাকে স্বৈরাচার হিসাবে তুলে ধরার এটা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমাদের কারো নেওয়া ঠিক না। বরং জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে 2024-এর জুলাই আগস্টের পরের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণ নতুন কিছু ভাবছে, সেই নতুন ভাবনাটায় নতুন কাউকে নিয়ে চিন্তা করার সুযোগটাও আমরা তাদেরকে দিচ্ছি কিনা, সেই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়েছে, ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, ইতিমধ্যে প্রশাসন কাজ করতে ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে আমাদের কাদা ছড়াছড়িটা এখন দেখেন, লক্ষ্মীপুরে একজনকে পিটিয়ে ইমামকে হত্যা করা হয়েছে। আপনি বগুড়ার কথা বলেছেন, আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার যিনি দায়িত্বে আছেন তিনি বলে দিয়েছেন ওসি টিওনো কথা না শুনলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই জায়গায় যখন আপনি রাজনীতি নিয়ে গিয়েছেন, তখন আপনি কি ভাববেন যে নির্বাচনের রোডম্যাপ ডিক্লেয়ার হওয়ার পরে জামাত, বিএনপি, আরও আদার্স যে দলগুলো আছে, আমরা কি খুব স্মুথলি গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো? জি, আসলে একদম 10 সেকেন্ডে আমি শেষ করে দেবো আপনার কথা, উত্তরটা নিয়েই। সেটি হলো যে মাসুদ ভাই যেটি বলছিলেন যে 24 জুলাইয়ের পরে ভোটের ইকুয়েশন সঙ্গে মিলাতে চাচ্ছেন না, তিনি অন্য কিছু দেখছেন, এমন কিছু আপনার মনে হয়? দেখুন, এই কথার এক ধরনের সত্যতা আছে, কারণ আমরা 91 সালের নির্বাচনে যে ফলাফল দেখেছিলাম তার আগে প্রেডিকশন কিন্তু, বিশেষ করে আওয়ামী লীগের প্রেডিকশন ঠিক উল্টো ছিল। আবার গণ অভ্যুত্থান দিয়ে কিন্তু আপনি ভোটের সংখ্যা পরিমাপ করতে পারবেন না, কারণ গণ অভ্যুত্থানে মত পথের মানুষ সবাই নেমেছিল, তাদের নিজস্ব কারণ ছিল। এটিও ঠিক, গত 16 বছরে আমাদের কোনো রেফারেন্স এখন আর কাজে লাগবে না, কারণ বাজারের একটি বড় শক্তি নাই। এই জন্য আপনি কি রাজনীতি করছেন
সেটি ভোটে প্রতিফলিত হবে বলে আমার ধারণা। অতএব সব দলকেই খুব সচেতন হতে হবে এই সময়ের রাজনীতি নিয়ে, নিশ্চয়ই, নিশ্চয়ই। যাতে ভোটে তারা ভালো করতে আমরা পারে। প্রত্যাশা করছি সব দল সে সচেতন হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ভোট কল্পনা নিয়ে তিনজন অতিথির সঙ্গে। সব শেষে এসে যেটি দিয়ে আমরা শেষ করছি যে সচেতন হতে হবে, 24-এর গণঅভ্যুত্থানকে মাথায় রেখে সামনে এগোতে হবে। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে স্বৈরাচার ছাড়া, তারা সকলে সে বিষয়টি মাথায় রেখে আগামী ভোটের মাঠে নামবে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।